আসসালামু আলাইকুম। আজ পহেলা ফেব্রুয়ারি ২০২৬ রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির দুই প্রার্থীর বিরুদ্ধে চূড়ান্ত অ্যাকশন নিল আপিল বিভাগ। জামাত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক নিয়ে তোলপাড়। ট্রাম্পের নির্দেশে নেতানিয়াহুকে খুশি করতে যা করেন মোদি। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১০ আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার নির্বাচনে অংশগ্রহণের স্বপ্ন শেষ হয়ে গেল। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ গফুর ভূঁইয়ার দায়ের করা লিভ টু আপিল খারিজ করে এই আদেশ দেন। এর ফলে তার নির্বাচনে অংশগ্রহণের আর কোনো সুযোগ থাকল না। আদালত ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কুমিল্লা ১০ আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে ইসিতে আপিল করেছিলেন একই আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী কাজী নূরে আলম সিদ্দিকী। গত ১৮ জানুয়ারি শুনানি শেষে গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি। ইসির ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন গফুর ভূঁইয়া। তবে গত ২২ জানুয়ারি শুনানি নিয়ে হাইকোর্ট তার রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন। আপিল বিভাগেও সেই আবেদন খারিজ হওয়ায় তার নির্বাচনী পথ পুরোপুরি রুদ্ধ হয়ে গেল। কুমিল্লা ৪ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, ঋণ খেলাপি হওয়ার দায়ে কুমিল্লা ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল হওয়া ব্যাংক ডাকাত ও ঋণ খেলাপিদের জন্য একটি বার্তা। তিনি বলেছেন, নির্বাচিত হলে ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব। রোববার আপিল বিভাগে মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখার পর সাংবাদিকদের কাছে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আপিল বিভাগের আজকের আদেশে জনগণের বিজয় হয়েছে, জালিমের বিরুদ্ধে মজলুমের জয় হয়েছে। ব্যাংক ডাকাতি করে কেউ জনগণের ভোট আদায় করে সংসদে যেতে পারবে না। এ সময় আইনজীবী জহিরুল ইসলাম মুসা ও আলী আসগর শরীফি উপস্থিত ছিলেন। ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন ওই আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। গত ১৭ জানুয়ারি বিকেলে কুমিল্লা ৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে ইসি। প্রার্থিতা ফিরে পেতে এবং ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেছিলেন। গত ২১ জানুয়ারি হাইকোর্ট সেই রিট সরাসরি খারিজ করে দিলে তিনি আপিল বিভাগে আবেদন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে মুন্সির পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম, অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন ওই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। গত ১৭ জানুয়ারি বিকেলে কুমিল্লা ৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন ইসি। তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। ২১ জানুয়ারি কুমিল্লা ৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর পর এবার একই ইস্যুতে ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনিম জুমাকে নিয়ে গুজব ছড়াচ্ছে বিশেষ গোষ্ঠী। রোববার বিভিন্ন ফেসবুক পেজ ও বট আইডিতে জুমার ছবি পোস্ট করে নানা ধরনের গুজব ছড়ানো হয় জুমার উক্তি বলে। বিষয়টি নজরে আসলে জুমা তার ফেসবুক পেজে পোস্ট করে বলেন, আর ৪০ মিনিট পর আমার ফাইনাল এক্সাম। অ্যাজ ইউজুয়াল আমি এতক্ষণ পর ফেসবুকে ঢুইকা দেখি আমিরা জামাতের এই মিথ্যা ইস্যুতে আমার উক্তি বইলা বেশ অনেকগুলো ফেক সেক্সিস্ট ফটোকার্ড বানানো হয়েছে। আই ফিল অ্যাশেমড যে এসবে আমার বন্ধুবান্ধব হাহাহিহি কইরা বেড়ায়। এদের অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, অনেকে আবার ফেসবুক অ্যাক্টিভিস্ট। তারা ন্যায়ের কথা বলে, মাঝে মাঝে আমাকেও জ্ঞান দেয়। সামনে নির্বাচন, দলের কর্মী মরবে, নারীদের উপর দিয়ে মানসিক অত্যাচার যাবে, বিনিময়ে নেতারা ক্ষমতায় বসবে। আমাদের কাজ শুধু ধৈর্য ধরা।
জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে কেন ১২ ঘন্টা পর থানায় সাধারণ ডায়েরি করা হলো সে প্রশ্ন করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন। রোববার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে এ প্রশ্ন করেন তিনি। মাহদি আমিন বলেন, জামাত আমিরের এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে যে পোস্ট তা সত্য হলে এটি অত্যন্ত দুঃখজনক। যদি হ্যাক হয়ে থাকে তাহলে তার সাথে সাথে জনগণকে অবহিত না করে কেন ১২ ঘন্টা পরে জিডি করা হলো। এর আগেও জামাতের এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন জানিয়ে তিনি বলেন, এটি নারী বিদ্বেষী, সত্য হলে আমরা নিন্দা জানাচ্ছি। এর আগেও তাদের এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, জামাত বরাবরই নারী বিদ্বেষী। তারা বিভিন্ন সময়ে নারীদের ছোট করে কথা বলছে, এমনকি তাদের কোনো নারীকে প্রার্থী করা হয়নি, অথচ নির্বাচনী প্রচারণায় তারা নারীদের ব্যবহার করছে। তারা বিএনপির নারী প্রচারকদের অনলাইন ও অফলাইনে হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন মাহদি আমিন। নারীদের প্রতি অন্যায়, অত্যাচার, অবজ্ঞা বিএনপি মেনে নেবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। শনিবার বিকেলে জামাত আমির ডক্টর শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট ভাইরাল হয়। পরে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম শনিবার রাতে বলেন, শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করেই হ্যাক হয় জামাত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট। এর কিছুক্ষণ পরই ৪:৩০টার দিকে আইডি থেকে একটি নারী অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট করা হয়। বিষয়টি নজরে আসতেই দলের সাইবার টিম আইডি উদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল ৫টার পর অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। দ্রুততম সময়ে বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হলেও ততক্ষণে বিভিন্ন প্ল্যাটফর্মে তা নিয়ে অপপ্রচার শুরু হয় বলেও জানান তিনি। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান সিরাজুল ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নারীদের বিষয়ে তার দলের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, আমাদের অবস্থান ভুলভাবে উপস্থাপন করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা এবং বিভ্রান্তিকর কন্টেন্ট প্রচারিত হচ্ছে। আমাদের মূল্যবোধ স্পষ্ট করার জন্য এবং আমাদের নীতিমালা সম্পর্কে আলোচনা পুনরায় কেন্দ্রীভূত করার জন্য আমি এটি শেয়ার করছি। জামাত আমির বলেন, আমাদের ইশতেহার প্রথম দিন থেকেই স্পষ্ট। আমরা চাই শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা এবং জনসেবায় নারীরা সক্রিয় এবং সম্মানজনক ভূমিকা পালন করুক। আমরা মেয়েদের জন্য নিরবিচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, হয়রানির জন্য শূন্য সহনশীলতা, প্রতিটি জেলায় নারী কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান বেতন, নিরাপদ কর্মক্ষেত্র, শিশু যত্ন সহায়তা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের জন্য দক্ষতা প্রশিক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ। জামাত আমির আরও বলেন, আমরা রাজনীতি ও স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব, গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদাকে সমর্থন করি। এগুলো নতুন কোনো অবস্থান নয়। আমি কয়েক মাস আগে প্রকাশ্যে এই নীতিগুলি তুলে ধরেছিলাম এবং গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত পলিসি সামিটে তা পুনর্ব্যক্ত করেছেন। এগুলো কোনো গুজব বা অনলাইন চাপের প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘদিনের ধারাবাহিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তিনি বলেন, নারীর প্রতি সম্মান দেখানোই একটি এগিয়ে যাওয়া বাংলাদেশের পরিচয়, আর সেই ভবিষ্যৎ গড়তেই জামাত কাজ করছে। এর আগে শনিবার বিকেলে জামাতে আমিরের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরবর্তীতে জামাতের পক্ষ থেকে জানানো হয় যে দলের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে। এ ঘটনায় শনিবার রাত ৪টার দিকে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান রোববার নির্বাচনের প্রচারণায় অংশ হিসেবে শেরপুর সফর করেছেন। গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতীতে বিএনপি ও জামাতের সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের বাড়িতে যান। সেখানে তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরে মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেন। এর আগে দলীয় কর্মসূচি অনুযায়ী সকাল 10:30টায় কবর জিয়ারতের কথা থাকলেও সফরের অংশ হিসেবে তিনি সকাল 10:56 শেরপুরে পৌঁছে সরাসরি শ্রীবরদী কর্মসূচিতে অংশ নেন। কবর জিয়ারত শেষে তিনি শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর মাঠে নির্বাচনের জনসভায় অংশগ্রহণ করেন। সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল, তবে এতে ডাউনলোডের অপশন ছিল না। শনিবার ইসির ওয়েবসাইটটি থেকে 14,000 সাংবাদিকের তথ্য ফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন ব্যাখ্যা দিয়েছে সংস্থাটি। ইসির জনসংযোগ পরিচালক রুহুল মল্লিক জানান, সাংবাদিকদের আপত্তির মুখে গত বৃহস্পতিবার ওয়েবসাইটে তাদের আবেদনের বিষয়টি ক্লোজ করে দেওয়া হয়। পরে গতকাল শনিবার পর্যবেক্ষকদের আবেদনের পথটিও বন্ধ করা হচ্ছিল। এ সময় আগে নিবন্ধনকারীদের মধ্যে যারা নিজের ড্যাশবোর্ড লগ ইন করেছেন তারা অ্যাডমিন প্যানেলও দেখতে পেয়েছেন। কাজেই তথ্য ফাঁসের বিষয়টি সঠিক নয়। কিছু সময়ের জন্য এনআইডি, নাম এমন তথ্যগুলো দেখা গেছে, কিন্তু ডাউনলোডের সুযোগ ছিল না।
তিনি বলেন, তথ্য তো কেউ ফাঁস করেনি, আমাদের সাইটে কাজ করার সময় ওপেন ছিল। এটা হ্যাক করে বা অন্য কোনো পন্থায় কেউ তথ্য নিয়ে কোনো অপকর্ম করেছেন বলে অভিযোগ আসেনি। অনেকেই অভিযোগ করেছেন পেশাদার কোনো ফার্ম নয়, বরং এআই দিয়ে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। এই প্রসঙ্গে রুহুল আমিন মল্লিক বলেন, এটা আমাদের নিজস্ব প্রোগ্রামাররা তৈরি করেছেন। এআই দিয়ে এত গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট তৈরি করা যায় নাকি? সম্প্রতি pr.ecs.gov.bd ওয়েবসাইটটি ডেভেলপ করে ইসি। নির্বাচন দেখার জন্য প্রথমবারের মতো গণমাধ্যম কর্মী ও পর্যবেক্ষকদের এই সাইটটির মাধ্যমে আবেদন নিচ্ছিল সংস্থাটি। তবে নানা তথ্য সরবরাহগত জটিলতায় সাংবাদিকরা ঘোর আপত্তি জানালে সেই উদ্যোগ থেকে সরে আসে কমিশন। ফলে আগের মতোই এবারও ম্যানুয়ালি আবেদন নিয়ে যাচাইয়ের পর সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড দেওয়া হবে। আগামী 12 ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচনের জন্য চলতি সপ্তাহেই পাস দিতে পারে ইসি। এবার 55,500 দেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণের কথা রয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। বন্ধুরা, আজকের টিপস হচ্ছে যাচাই করুন। পৃথিবীতে আপনি আজকের এই দিনটিতে যাই করতে যাচ্ছেন না কেন, সবার আগে আপনি যাচাই করুন। কোনো কিছু কিনতে যাচ্ছেন, কারোর সঙ্গে সম্পর্ক গড়তে যাচ্ছেন, কারোর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, সর্বত্র আপনার মধ্যে যদি যাচাইয়ের মন মানসিকতা থাকে, তাহলে আপনি বিপদ থেকে মুক্ত থাকতে পারবেন। আর যদি আপনি যাচাই না করে নিরঙ্কুশ বিশ্বাসের উপর নির্ভর করে কোনো কাজে যুক্ত হন, তাহলে আপনি বিপদের মধ্যে পড়তে পারেন। সুতরাং আজ থেকে মাথায় একটি বিষয় আমরা শক্তভাবে গেঁথে নিই, সেটা হচ্ছে যাচাই করব, যাচাই করব, যাচাই করব। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। সামরিক চাপ, নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ অস্থিরতার মাধ্যমে ইরানকে চাপে রাখতে চাইছে ট্রাম্প প্রশাসন। কৌশল উল্টো ফল দিতে পারে বলে সতর্ক করেছেন ইরান বিষয়ক বিশেষজ্ঞ ইভান শাশা শিহান। ওয়াশিংটনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন ইরানের উপর চাপ বাড়িয়ে শাসক গোষ্ঠীকে দুর্বল করতে চাইলেও বাস্তবে এতে সরকার আরও সংহত হতে পারে। অতীত অভিজ্ঞতা বলছে, দীর্ঘদিনের বাইরের চাপের মধ্যেও ইরানের রাজনৈতিক ব্যবস্থা টিকে থাকার সক্ষমতা দেখিয়েছে। গত ডিসেম্বরের শেষ দিকে ইরানের মুদ্রা ধসের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। মানবাধিকার সংস্থার দাবি অনুযায়ী এতে 6,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, যদিও ইরান সরকার স্বীকার করেছে প্রায় 3,000 মানুষের মৃত্যুর কথা। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জোরদার ও সামরিক উপস্থিতি বাড়িয়েছে। যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নতুন নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। গত শুক্রবার এপস্টেইন সম্পর্কিত প্রায় 30 লাখ পাতা নথি, 1,80,000 ছবি এবং 2,000 ভিডিও প্রকাশ করা হয়। এর মধ্যে একটি ইমেইল নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম এসেছে। সেখানে 2017 সালে তার ইসরায়েল সফরের কথা উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, মোদি যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে যৌন অপরাধী এপস্টেইনের কাছে পরামর্শ চেয়েছিলেন, যা এক ইমেইলে এপস্টেইন নিজেই জানিয়েছেন। এপস্টেইন বলেছেন তিনি মোদিকে ইসরায়েল সফরের পরামর্শ দেন। এতে করে মার্কিন প্রেসিডেন্ট খুশি হবেন বলে জানান। এরপর তার পরামর্শ অনুযায়ী মোদি 2017 সালে ইসরায়েলে যান। সেখানে গিয়ে মোদি নাচ গান করেন বলে উল্লেখ করেছেন এ যৌন অপরাধী। 1992 সালে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর এটিই ছিল ভারতীয় কোনো প্রধানমন্ত্রীর ইসরায়েল সফর। ইমেইলে এপস্টেইন ওই ঘটনা নিয়ে বলেছেন, ভারতীয় প্রধানমন্ত্রী পরামর্শ নেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নাচ গান করেন। তারা কয়েক সপ্তাহ আগে দেখা করেছেন। এই পরামর্শ কাজে দিয়েছে। এপস্টেইন ফাইলের এ তথ্য অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এটিকে ভিত্তিহীন হিসেবে উড়িয়ে দিয়ে এক বিবৃতিতে বলেছে, 2017 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রীর ইসরায়েল সফর ছাড়া এই মেইলের বাকি সব কথা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধীর কুৎসিত কল্পনা মাত্র। এসব কথাকে চরম অবজ্ঞার সাথে প্রত্যাখ্যান করা উচিত। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।